উনি একটু থামলেন। ওনার চোখে অভি চিকচিক করছে। উনি ঠোঁট কামড়ে ধরে অন্যদিকে তাকালেন। আমার বুকের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। মনের মাঝে একটাই প্রশ্ন জাগছে। উনি কি এখনো অরিয়াপুকে নিজের জীবনে ফিরে পেতে চান? বুকটা কেঁপে উঠল। উনি জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আবার বলতে শুরু করলেন। এভাবে কোচিং শেষ হলো, বিভিন্ন মেডিকেলে ভর্তি পরীক্ষা দেই। ভর্তি পরীক্ষার রেজাল্ট যখন অপেক্ষা করতে থাকি, তৃষ্ণার্ত চোখ দুটো নিয়ে যখন মরিয়া হয়ে বসেছিলাম এক্সামের ফলাফল জানার জন্য, ঠিক তখনই খবর পাই অরির বিয়ে ঠিক হয়েছে। আমাকে খবরটা দিয়েছিল অরির এক বান্ধবী। খবরটা বিশ্বাস না করলেও মনের মাঝে একটা ভয় কাজ করছিল। নিজেকে বারবার সান্ত্বনা দিচ্ছিলাম এটা বলে যে অরির বান্ধবীরা আমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারেনি। আমাদের দুজনকে আলাদা করতে চায় কারণ অরির বান্ধবী আমাকে পছন্দ করত। নিজেকে যতই সান্ত্বনা দেই, অবাধ্য প্রেমিক মন কি তার মানতে চায়? প্রেমিকাকে হারানোর ভয় প্রতিটা প্রেমিকের বুক কাঁপে। নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে আমি অরিকে ফোন দেই। অরি অকপটে সব স্বীকার করে নেয় যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শোনার পর নিজেকে কেমন পাগল পাগল লাগছিল। আমি ওর সাথে একবার দেখা করতে চাই, ও রাজি হয়ে যায়। আমি উন্মাদের মতো ছুটে যাই। আবু পেছন থেকে বারবার ডেকে বলে আমার ঢাকা মেডিকেলে চান্স হয়েছে, কিন্তু আমি তা কর্ণগোচর না করেই ছুটে যাই। অরিকে আমি অনেক বোঝাই, ও বুঝতে নারাজ ছিল। ওর লাস্ট কথাগুলো এমন ছিল, আবেগ দিয়ে জীবন চলে না। শুধু ভালোবাসা থাকলেই তো মানুষ সুখী হয় না। ভালোবাসা ধুয়ে তো আর আমি পানি খাবো না। ভালোবাসা মানুষের সাথে কুঁড়ে ঘরেও শান্তি। এসব জাস্ট লোক দেখানো কথা। আমি আবেগে ভেসে যাওয়ার মতো মেয়ে না। তুমি কবে না কবে ডক্টর হবে সেই আশায় তো আমি পথ চেয়ে বসে থাকতে পারবো না। আদৌ তুমি ডক্টর হবে কিনা তারও কোনো তো নিশ্চয়তা নেই। যদিও ডক্টর হও, আমি যাকে বিয়ে করছি তার সমকক্ষ কোনো দিনও হতে পারবে না। ও বিরাট বড় বিজনেসম্যান। বিয়ের পর আমাকে নিয়ে কানাডা চলে যাবে। আমি এই আরাম আয়েশের জীবন ছেড়ে তোমার সাথে টিপিক্যাল বাঙালি বউদের মতো সংসার করতে পারবো না। যদি বলো তোমার কাছে ক্ষমা চাওয়ার কথা, সরি টু সে, সেটা আমি কোনো দিনও চাইবো না। কেউ একজন বলেছিল যদি ভালো থাকতে চাও তাহলে স্বার্থপর হয়ে যাও। ভালো থাকার জন্য একটু স্বার্থপর হওয়াই যায়, কি বলো? অ্যাকচুয়ালি আমি তোমার টাইপ না, পারলে নিজের টাইপ কাউকে খুঁজে নিও। আসি, ভালো থেকো। অরির কথাগুলো শুনে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, নির্বিকার তাকিয়েছিলাম ওর যাওয়ার দিকে। আস্তে আস্তে ও আমার দৃষ্টির অগোচরে চলে যায়, কিন্তু আমি ওকে কিছু বলতে পারি না। এই অরি আমার সেই চেনা অরি ছিল না, সম্পূর্ণ অচেনা অরি ছিল। ওর বিয়ের দিনও আমি ওদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু অরির বাবা আমাকে অরির সাথে দেখা করতে দেয়নি। আঙ্কেল আমাদের সম্পর্কের কথা জানতেন, উনি আমাকে কথাও দিয়েছিলেন অরির সাথে আমার বিয়ে দেবেন। অরির বাবাও হয়তো অরির মতোই স্বার্থপর ছিল, তাই তো বড়লোক মেয়ের জামাই পেয়ে আমাকে দেওয়া কথা বেমালুম ভুলে গিয়েছিল। আমি আঙ্কেলকে অনেক অনুরোধ করি, আমার কাকুতি মিনতি ওনার কর্ণগোচর হয়নি। উনি আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমি একটা বার অরির সাথে দেখা করতে চেয়েছিলাম। অনেক কাকুতি মিনতি করেছিলাম, শুধু পায়ে পড়াটাই বাকি ছিল। আমার চোখের সামনে দিয়েই অরি বধূ বেশে অন্য একটা ছেলের হাত ধরে চলে যায়। এরপর থেকে আমি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে পড়ি, নিজেকে ঘরবন্দি করে ফেলি। আগের আমিটা পুরো চেঞ্জ হয়ে এই আমিটাই পরিণত হই। প্রাণবন্ত ছেলেটা হুট করে চুপ করে গেল, চরম ডিপ্রেশনে ভুগছিলাম। ঠিক তখনই আমার বন্ধুর মতো আমার পাশে দাঁড়িয়েছিল আমার মা। আম্মুর একটা কথা আমার আজও মনে পড়ে। আম্মু বলেছিল তুমি প্রতিষ্ঠিত হও, মানুষের মতো মানুষ হও, যখন তোমাকে সবাই এক নামে চিনবে তখন অরির মতো হাজারটা মেয়ে সহ তার বাপ তোমার পেছনে লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকবে। কথাটা অনেকেই নেগেটিভ মাইন্ডে নেবে, ভাববে মেয়েদের এখানে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। তা কিন্তু মোটেও নয়, মেয়েদের ক্ষেত্রেও সেম। একটা মেয়ে যখন প্রতিষ্ঠিত হয় তখন ছেলেরা তো সেই মেয়েকে বিয়ে করতেই চায়। তার সাথে ছেলের বাবা মাও ওই মেয়েটার পেছনে পড়ে নিজের ছেলের সাথে বিয়ে দিতে। আম্মুর কথার মর্ম সেদিন বোঝার ক্ষমতা আমার ছিল না, কিন্তু আমি আজ বুঝি। আপনি এই কথাগুলো আমাকে আগে কেন বলেননি? তোমাকে হারানোর ভয়ে। ভয় হতো যদি এসব শুনে তুমি আমাকে ছেড়ে চলে যাও। আপনি তো অরি আপুকে অনেক ভালোবাসতেন, আজ যদি অরি আপু ফিরে আসে নিশ্চয়ই আপনি নিজের জীবন থেকে আমাকে ছুঁড়ে ফেলে দেবেন। আমার কথা শুনে উনি আলতো হাসলেন, তবে কিছু বললেন না। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে বাইকের দিকে অনিমেষ তাকিয়ে রইলেন। অতঃপর আমার দিকে তাকালেন। মৃদু কণ্ঠে বলে উঠলেন, সেটা কখনোই সম্ভব না। অরি আর কখনোই ফিরে আসবে না। আজ থেকে ২ বছর আগে অরি মারা গেছে। মারা গেছে বললে ভুল হবে, ওকে খুন করা হয়েছিল। খুনটা তার হাজবেন্ডই করেছিল। কানাডা গিয়ে অরির হাজবেন্ডের থেকেও বড় বিজনেসম্যানের সাথে অরির পরিচয় হয়। অরি জড়িয়ে যায় পরকীয়া নামক অবৈধ রিলেশনে। এটা জানার পর অরির হাজবেন্ড মেনে নিতে পারেনি। অরির হাজবেন্ড অরিকে ভীষণ ভালোবাসতো, তাই উনি মেনে নিতে পারেননি তার স্ত্রী তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে। ওই ভদ্রলোক তাই নিজের হাতে অরিকে খুন করে।
এখন অবশ্যই ভদ্রলোক মেন্টাল অ্যাসাইলামে আছেন। প্রকৃতপক্ষে অরি কাউকেই ভালোবাসেনি। অরি সবার টাকাকে ভালোবেসেছে। তিনটা ছেলে জীবন নিয়ে খেললো, আর রইলো তোমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা। সেটা আমি কোনোদিনও পারবো না, কারণ তোমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হলে যে আমাকে নিজের শরীর থেকে যে নিজের আত্মাটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমার চাহনি নির্বিকার। এই লোকটা ভালোবাসি না বলেও কত সুন্দর করে বুঝিয়ে দেন উনি আমাকে কতটা ভালোবাসেন। আমি নিঃশব্দে ওই স্থান ত্যাগ করলাম। দিনটা শুক্রবার। চারিদিকে সূর্যের আলো ঝলমল করছে, আর মৃদু মন্দ বাতাস বইছে। সকাল সকালই মনটা ফুরফুরে হয়ে গেল। আজকে আমি আর রুদ্র দুজনেই বাসায়। মাঝে আর একটা দিন বাকি রমজান মাস শুরু হওয়ার। ছোটবেলায় রমজান মাস নামটা শুনলে কেমন যেন একটা এক্সাইটমেন্ট কাজ করতো। রমজান মাসের পরে আসবে ঈদ। ঈদে নতুন জামা কিনবো, সবার কাছ থেকে সালামি নেওয়া। ঈদের আগের দিন রাতে তো এক্সাইটমেন্টে আমার ঘুমই হতো না। কাজিনদের মাঝে প্রতিযোগিতা হতো ঈদের দিন সকালে কে সবার আগে ঘুম থেকে উঠতে পারে তার। ছোটবেলার পাগলামিগুলো মনে পড়লে এখনো হাসি পায়। নিজের কোমরের দুই পাশে বলিষ্ঠ হাত জোড়া স্পর্শ পেয়ে আমি কেঁপে উঠলাম। নিঃশব্দে উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার কাঁধে থুতনি রাখলেন। ওনার নিঃশ্বাস আমার কান ঘাড় ছুঁয়ে যাচ্ছে। আমার নিঃশ্বাস দ্রুততর হয়ে আসছে, শরীর অসাড় হয়ে আসছে। আমি দুই হাতে ব্যালকানির রেলিং খামচে ধরি। খালামণি, মামা তোমরা কই? এই দেখো আমি চলে এসেছি। নিধির কণ্ঠ শুনে উনি আমার থেকে ছিটকে দূরে সরে গেলেন। নিধি কোমরে দুই হাত দিয়ে বেলকানির দরজার সামনে দাঁড়ায়। আমাদের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলে, তোমরা দুজন এখানে কি করছো বলো তো? আমি সেই কখন থেকে তোমাদের ডেকে চলেছি। তোমাদের ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেল। রুদ্র কপালে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে এসে নিধিকে কোলে তুলে নিল। নিধির এক গাল টেনে বলল, আমার মামুনিটা অনেক বড় হয়ে গেছে। তা মামুনি, তুমি কেমন আছো? নিধি রুদ্র চুল টেনে ধরে বলে, আমি অনেক ভালো আছি। আমি খালামণির কোলে যাব। রুদ্র একটু অবাক হয়ে বলে, খালামণির কোলে যাবে কিভাবে? তোমার খালামণি কই? নিধি আমার দিকে ইশারা করে বলে, ওই তো আমার খালামণি। ও তো তোমার খালামণি না, ও তোমার মামিমণি। নিধি চোখ ছোট ছোট করে বলে, তুমি আমাকে উল্টাপাল্টা শেখাচ্ছ। আম্মু বলেছে রিয়া খালামণি, আমার খালামণি। আমি তোমার কি হই? মামা। মামার বউ তোমার কি হবে? মামি। রিয়া তো আমার বউ। তাহলে রিয়াকে তুমি কি বলে ডাকবে? খালামণি। একটু আগে না বললে মামার বউকে মামি ডাকতে হয়? তাহলে রিয়া তোমার খালামণি হয় কি করে? রিয়াও তো তোমার মামি। রিয়া খালামণি, আমার খালামণি। খালামণি খালামণি। রুদ্র বিভিন্ন কলা কৌশলে নিধিকে বোঝানোর চেষ্টা করছে আমি তার খালামণি না, তার মামি। নিধি বুঝতে নারাজ, তার এক কথা, আমি তার খালামণি। নিধি আর রুদ্রর কাণ্ড দেখে আমি ঠোঁট টিপে হাসছি। নিধি আসতে যেন বাসাটা পরিপূর্ণ লাগছে। আর যেখানে নিয়াম ভাইয়ার মতো একজন মানুষ, সেখানে হইহুল্লোড় হবে না? এটা হতেই পারে না। সবাইকে হাসিয়ে মারার জন্য উনি একাই যথেষ্ট। উনি ভীষণ ভোজন রসিক, তাই তো মামুনি বাহারি রকমের রান্না করেছেন। অবশ্য সবগুলো আইটেমই আমার চেক করা হয়ে গেছে। প্রত্যেকটা আইটেমই জাস্ট অসাধারণ হয়েছে। ইতিমধ্যে সবাই লাঞ্চ করতে বসে গেছে। লাঞ্চ করার জন্য আমি সবার শেষে বসলাম। আম্মু ফোন দিয়েছিল, তাই আমার একটু দেরি হয়ে গেছে। আমি আসতেই সবাই খাওয়া শুরু করে দিল। হুট করে খাওয়ার মাঝে পায়ে সুড়সুড়ি অনুভব করলাম। আমি টেবিলের নিচে তাকালাম। রুদ্র নিজের পা দিয়ে আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছেন। উনি বিপরীত দিকে আমার সোজাসুজি বসেছেন। আমি ওনার দিকে চোখ পাকিয়ে তাকালাম, কিন্তু কোনো কাজ হলো না। ওনার কোনো হেলদোল নেই। উনি এক মনে খেয়ে যাচ্ছেন। আমি পাটা সরিয়ে নিতে চাইলে রুদ্র নিজের পা দিয়ে আমার পাটা চেপে ধরেন। আমি একটু খাচ্ছি আর বারবার এদিক ওদিক তাকাচ্ছি। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে। লজ্জায় আর কারো সামনে আসতে পারবো না। আমি তাড়াহুড়ো করে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে এখান থেকে যেতে পারলেই বাঁচি। উনি পা ছেড়ে দিয়ে আমার পায়ের উপরে নিজের পা দিয়ে স্লাইড করতে শুরু করলেন। প্লাজো পরে থাকায় প্লাজো বেশ খানিকটা উপরে উঠে গেল। আমি চমকে গিয়ে লাফিয়ে উঠলাম। উনি অপ্রস্তুত হয়ে পড়লেন। এমন কিছু হবে যে উনি হয়তো ভাবতে পারেনি। খাওয়ার মাঝে এভাবে লাফিয়ে ওঠায় গলায় খাবার আটকে গেল। আমি কাশতে কাশতে শুরু করলাম। মামুনি দ্রুত এসে আমার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। নিয়াম ভাইয়া হালকা কাশি দিয়ে বললেন, রিয়া, তোমার কথা হয়তো কারো মনে পড়ছে। তুমি হয়তো কারো বুকে আগুন জ্বালিয়ে দিয়ে খেতে বসেছিলে। নিয়াম ভাইয়া মিটিমিটি করে হাসছে। কথাটা শোনার সাথে সাথেই মুখ থেকে পানি ছিটকে বেরিয়ে এলো। আমার আর বুঝতে বাকি রইল না নিয়াম ভাইয়া পুরো বিষয়টা অবলোকন করেছেন। আমার আর এখানে এক দণ্ড দাঁড়ানোর সাহস হলো না। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। নিয়াম ভাইয়ার সামনে ছি ছি, সবাই আমাকে পেছন থেকে অনেক ডাকলো, কিন্তু আমি কারো কথায় পাত্তা না দিয়ে রুমে চলে এলাম। উনি রুমে আসতেই আমি ওনার দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনার কি হয়েছে বলুন তো? আপনি এমন অদ্ভুত বিহেভ কেন করছেন বলুন তো? আমার কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না।
আমি নিজের হাত, পা, ঠোঁট, নাক, কান, চোখ সবকিছুই কন্ট্রোল করতে পারছি না। এই দেখো না, তোমাকে দেখে আমার এখন ঠুস-ঠাস চুমু খেতে ইচ্ছে করছে। ওনার দিকে আমি গোল, গোল চোখে তাকিয়ে আছি। আমি ওনার কথা শুনে অবাক হইনি, মোটামুটি শকড হয়েছি। উনি আমার কাছে এগিয়ে আসতে, আসতে বলেন, "এই ধরো, এখন ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে।" উনি থেমে গিয়ে চোখ টিপ দিয়ে বললেন, "আমি কি মিন করছি বুঝতে পারছো তো?" ছি, কি অশ্লীল কথাবার্তা! আপনি দূরে যান। আপনার ইনটেনশন আমার একদম ভালো ঠেকছে না। আহা, এসব বললে চলে নাকি? এখন কি দূরে, দূরে থাকার সময়? এখন তো সময় কাছে আসার। উনি আমার অনেকটা কাছে চলে আসেন, ঘাড়ের পেছনে এক হাত রাখেন। আমি চোখ বন্ধ করে ফেলি। কারো ঝংকার তোলা হাসির শব্দ শুনে ঝটপট চোখ খুলে ফেলি। আমি চোখ খুলতেই উনি হাসি থামিয়ে ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে আমার নাকটা হালকা টেনে বললেন, "আমার ইনটেনশন ভালো না নাকি তোমার ইনটেনশন ভালো না, হুম? বাচ্চা মানুষ, বাচ্চার মতোই থাকবা, এত বেশি ভাবতে চেও না।" উনি পকেটে হাত গুজে রুম থেকে বের হয়ে গেলেন। আমি আহাম্মকের মতো ওনার যাওয়ার দিকে তাকিয়ে আছি। এতক্ষণ কি হয়েছে কিছুই আমার বোধগম্য হয়নি। উনি কি আমাকে বোকা বানালেন? ছি, আমি এসব কি ভাবছিলাম? ড্রয়িং রুমে আড্ডা বসেছে। আড্ডা দিচ্ছি আমি, রুদ্র, নিয়াম ভাইয়া আর রিদি আপু। নিধি ঘুমিয়ে পড়েছে। আড্ডার মাঝে নিয়াম ভাইয়া একগাল হেসে বলেন, "শালাবাবু, বেডরুম নামক একটা জায়গা আছে রোমান্স করার জন্য। তোমাদের বেডরুম আছে। রোমান্স বেডরুমে করার জিনিস, পাবলিকলি ডাইনিং টেবিলে বসে করার জিনিস না।" নিয়াম ভাইয়ের কথা শোনা মাত্রই লজ্জায় আমার গাল দুটো রক্তিম হয়ে উঠল। নিয়াম ভাইয়া যে দুপুরে ঘটনাটাকে এভাবেই টেনে টুনে বলছেন সেটা আমি বেশ বুঝতে পারছি। রুদ্র একটা গা জ্বালানো হাসি দিয়ে নির্লজ্জের মতো বলে ওঠে, "আমি জানি রোমান্স বেডরুমে করার জিনিস। কি বলো তো, বাসায় একটা বাচ্চা আছে। হুটহাট রোমান্স টাইমে চলে আসে। বাচ্চাদের সামনে তো আর রোমান্স করা যায় না।" রুদ্রকে বলতে না দিয়ে নিয়াম ভাইয়া বলে ওঠে, "আমার দুঃখের কথা তোমাকে কি আর বলবো। মেয়ে হয়েছে না যেন আমার রোমান্সের শত্রু হয়েছে। ওই বিচ্ছু মেয়ের জন্য আমি আমার বউয়ের হাতটা পর্যন্ত ধরতে পারি না।" রিদি আপু নিয়াম ভাইয়ার দিকে চোখ রাঙিয়ে বলে, "তুমি মুখে লাগাম দেবে? ছোট ভাই বোনদের সামনে কী সব কথাবার্তা বলছো? ছোট ভাই বোনেদেরই তো মনের দুঃখ শেয়ার করতে হয়। আমার মনে এত দুঃখ আর আমি ওদের বলবো না?" হুট করে রুদ্র বলে ওঠে, "আপু, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করনি।" রিদি আপু ভ্রু কুঁচকে বলে, "আমি আবার কি করলাম? তুমি নিধিকে কেন বলছো রিয়াকে খালামণি ডাকতে? রিয়া আমার বউ। তাহলে নিধি তো রিয়াকে মামি ডাকবে, তাই না?" নিয়াম ভাইয়া সুর টেনে বলে, "এখানে উপস্থিত সকলেই জানে রিয়া তোমার বউ, তাই রিয়া আমার বউ এমন করে বলতে হবে না। রিয়া তোমার বউ হওয়ার আগে তোমার খালাতো বোন ছিল। সেই হিসেবে রিদিরও বোন। তাই রিদি নিধিকে বলেছিল রিয়াকে খালামণি ডাকতে। সে যাই হোক আপু, তুমি নিধিকে বলবা রিয়াকে মামিমণি ডাকতে।" রিদি আপু বিরক্ত হয়ে বলে, "তুই এমন করছিস কেন? নিধি রিয়াকে খালামণি ডাকুক আর মামিমণিই ডাকুক, তাতে তোর কি? রিয়ার যদি সমস্যা না হয় তোর কি সমস্যা?" আমিও রিদি আপুর সাথে তাল মিলিয়ে বললাম, "সেটাই তো, আমার যখন সমস্যা হচ্ছে না তাহলে আপনার এত সমস্যা কেন হচ্ছে? আমি নিধির মামিমণি হওয়ার আগে খালামণি আর নিধির মুখ থেকে খালামণি ডাক শুনতে তো আমার বেশ ভালো লাগে।" নিয়াম ভাইয়া আলতো হেসে রুদ্রর পিঠে চাপ্পড় মেরে বলে, "এই বেয়াদব মহিলাগুলো আমাদের মতো অসহায় প্রেমিক পুরুষের দুঃখ কোনো দিনও বুঝবে না। ওরা বুঝতেই পারছে না তুমি যে ইনসিকিউর ফিল করছো।" আমি ভ্রু কুঁচকে বলি, "খালামণি ডাকের সাথে ইনসিকিউর ফিল করার কি আছে? ভাই, সত্যি বলছো, বউরা স্বামীর মন বোঝে না। আর যদি হয় বাচ্চা বউ, তাহলে তো কথাই নাই। যেখানে বোঝার দরকার নাই সেখানে ক বলতেই কলকাতা বুঝে যাবে, আর যেখানে বোঝার দরকার সেখানে কলকাতার কটাও বুঝবে না।" রিয়া একদিন নিধিকে নিয়ে স্কুলে গেল। নিধিকে সবার কাছে রিয়াকে খালামণি বলে পরিচয় করিয়ে দিল। রিয়া যে বিবাহিত সেটা তো রিয়াকে দেখে মনে হয় না। নিধি স্কুলের কোনো টিচার যদি রিয়াকে প্রপোজ করে বসে বা বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে তখন? রুদ্রর কথা শুনে আমি কপালে হাত দিয়ে বসে পড়লাম। একটা খালামণি ডাক থেকে উনি বিয়ের প্রস্তাব পর্যন্ত চলে গেছেন। রিদি আপুর মুখ দেখেই বোঝা যাচ্ছে রিদি আপু রুদ্রর উপরে মহাবিরক্ত। "রুদ্র, তোর মনে হয় না তুই একটু বেশি অদ্ভুত আচরণ করছিস? বউ কি শুধু তোর একারই আছে আর কারো বউ নেই? সবার বউ থাকলেও আমারটার মতো এমন রসগোল্লা টাইপ বউ কারো নাই। তাই আমি কোনো রিস্ক নিতে পারবো না।" আমি পিরিয়ডে হুট করে ইফাত স্যারকে ডেকে পাঠাই। ইফাত স্যার ডেকে পাঠিয়েছে এটা শুনেই আমার আত্মা কেঁপে ওঠে। রুদ্র যদি জানতে পারে তাহলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেবে। পরে ভাবলাম ত্রয়ীকে নিয়ে যাই, রুদ্র কিছু বললে বলে দেব ত্রয়ী আমাকে নিয়ে গিয়েছিল। আমার সেই আশাতেও জল ঢেলে দিল ইফাত স্যারের অ্যাসিস্ট্যান্ট। স্যার নাকি আমাকে একা যেতে বলেছে। আমি দুরু দুরু বুকে ইফাত স্যারের রুমের দিকে আসি। বারবার এদিক ওদিক তাকিয়ে দেখি আশেপাশে কোথাও রুদ্র আছে কিনা। যদি থাকে আর আমাকে যদি ইফাত স্যারের কেবিনে যেতে দেখে তাহলে আমার খবর আছে। কেবিনের দরজায় নক করতেই স্যার ভিতরে যাওয়ার জন্য অনুমতি দেন। আমি পা টিপে টিপে রুমের ভেতরে প্রবেশ করলাম। সিট ডাউন।
স্যার বলার সাথে সাথে আমি বসে পড়লাম। আমি বসতেই স্যার ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিলেন। টিস্যু দিয়ে বারবার কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছছেন। উনি অস্বস্তিতে হাঁসফাঁস করছেন। স্যার, আপনি কিছু কি বলবেন? উনি দ্বিতীয়বারের মতো আরও এক গ্লাস পানি খেয়ে নিলেন। উনি আমতা আমতা করে বললেন, অ্যাকচুয়ালি তোমাকে কিছু কথা বলার ছিল। কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। তুমি আমার ছাত্রী, তোমাকে এই কথাগুলো বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। স্যার, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। উনি কিছু বললেন না, কিন্তু বেশ কয়েক গ্লাস পানি খেয়ে নিলেন। রুম জুড়ে পায়াচারি করছেন। ওনার কর্মকাণ্ডে আমি অল্প বিস্তর বিরক্ত হলাম। এটা কোন ধরনের বিহেভিয়ার বুঝতে পারছি না। রুমে ডেকে এনে বসিয়ে রাখলেন, আমার সামনে একের পর এক গ্লাস পানি খেয়ে নিলেন। এখন আমাকে বসিয়ে রেখে রুমময় দৌড়াদৌড়ি করছেন। বিরক্ত হলেও নিজের বিরক্তিটা প্রকাশ করতে পারছি না। ইফাত স্যার হালকা কাশি দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করে আবার আমতা আমতা করে শুরু করলেন। এদিকে আমি অধীর আগ্রহে স্যারের মুখপানে তাকিয়ে আছি। অ্যাকচুয়ালি আমি ত্রয়ীকে পছন্দ করি। পছন্দ করি বললে ভুল হবে, আমি ত্রয়ীকে ভালোবাসি। কথাটা আমার কানের কাছে বজ্রপাতের ন্যায় বাজলো। ওনার কথাটা শোনা মাত্রই আমি চমকে উঠলাম। হয়তো উনি আরও কিছু বলছিলেন, সেগুলো আমার কর্ণগোচর হলো না। আমি নীরবে স্যারের কক্ষ থেকে প্রস্থান করলাম। এদিকে আমি ভাবছি, এই কথাটা ত্রয়ী জানলে কি হবে? ইফাত স্যারের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। স্কুল লাইফে ত্রয়ীর প্রাইভেট টিউটর ত্রয়ীকে প্রপোজ করেছিল। সেটা নিয়ে ত্রয়ী যা কাণ্ড করেছিল, ইফাত স্যারের কথা জানলে তো ইফাত স্যারের কি অবস্থা করবে সেটা আল্লাহই ভালো জানে। কিরে স্যার, তোকে কি বললো? এতক্ষণ ধরে তোরা কি বিষয় নিয়ে আলোচনা করলি? ত্রয়ী আমার কাঁধে হালকা ধাক্কা দিয়ে কথাটা বলল। ত্রয়ীর কথা পাত্তা না দিয়ে আমি হাঁটতে শুরু করলাম। কিরে, বলবি না? এই বেটায় তোরে প্রপোজ টপোজ করে ফেলেনি তো? আমার কি মনে হয় জানিস, এই বেয়াদব ডক্টর তোকে পছন্দ করে। যদি তোকে প্রপোজ করে তাহলে তুই ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারবি। তুই না পারলে আমাকে বলবি। ত্রয়ীর কথা শুনে আমি থেমে গেলাম। ত্রয়ী তো আর জানে না তার বেয়াদব ডক্টর আমাকে না, তাকে পছন্দ করেছে। তাকেই প্রপোজ করার প্রিপারেশন নিচ্ছে। বাসায় আসতেই আমার পুরো গোষ্ঠীকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আমি চমকে উঠলাম। চমকাচমকি সাইডে রেখে সবার সাথে কুশল বিনিময় করলাম। তোমরা সবাই হুট করে একসাথে আমার শ্বশুরবাড়িতে হামলা করেছো, কাহিনী কি? ভাইয়া একটু ভাব নিয়ে বলে, কাহিনী কিছুই না, তোর বিয়ে ঠিক হয়েছে, তাই খানদানি ফকিরের দল খেতে আসছে। এর মাঝে আমার বিয়ে পাগল কাজিন বলে ওঠে, আজকে অপমান করছো, কিছু বলবো না। বিশেষ ছাড় দিলাম। ছ্যাঁকা না খেয়েও ছ্যাঁকা খাওয়ার ফিলিংস হচ্ছে। আমাদের একবারই বিয়ে হয় না, সেখানে রিয়া আমাদের ছোট বোন হয়ে দুইবার বিয়ে করে ফেলবে। সবার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। সবাই এসব কি বলছে? আমার আবার বিয়ে মানেটা কি? তোমরা এসব কি বলছো? আমার আবার বিয়ে, এসবের মানে কি? মামুনি এসে বলে, রিয়া, তুই কলেজ থেকে এসেছিস, রুমে যা, একটু ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে নে। এদের কথায় পাত্তা দিস না। বিয়ে হবে না তোর আর, রুদ্র রিসেপশন হবে। মানে কি এসবের? বিয়ের এতদিন পর রিসেপশন? তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কিছু জানি না বাবা, তোদের ব্যাপার তোরাই বুঝে নে। সারাদিন উনি বাসায় ফিরলেন না। রাতের দিকে বাসায় ফিরলেন। তখন আমি বিছানায় বসে বসে পড়ছিলাম। উনি নিঃশব্দে রুমে প্রবেশ করলেন। উনি আমাকে কিছু বললেন না। উনি অ্যাপ্রনটা সোফার উপরে রাখলেন, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঘড়িটা খুলে রাখলেন। সোফায় বসে পায়ের মোজাগুলো খুললেন। আমি নীরবে ওনার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করলাম, কিন্তু ওনাকে কিছু বললাম না। উনি কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। মিনিট পাঁচেক পরেই উনি ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। উনি ওয়াশরুম থেকে বের হতেই ওনার ফোনটা বেজে উঠল। উনি টাওয়ালটা গলায় ঝুলিয়ে ফোনটা হাতে তুলে নিলেন। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুল ঠিক করতে করতে ফোনে কথা বলছেন। আমি আস্তে করে বিছানা থেকে নেমে নিঃশব্দে ওনার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালাম। উনি ফোনে কথা বলা শেষ করে পেছনে ঘুরতেই চমকে উঠলেন। উনি হাতের ফোনটা পকেটে পুরে আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বললেন, কি? এই প্রশ্নটা তো আমার করা উচিত। এসবের মানে কি? এখন রিসেপশন? আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? আমার মাথা একদম ঠিক আছে। আমাদের বিয়ের কোনো অনুষ্ঠান হয়নি। ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়েছিল। এই রিসেপশন পার্টির মাধ্যমে আমি সবাইকে আমাদের বিয়ের ব্যাপারটা জানাবো। সবাই জানবে আমি আর তুমি হাজব্যান্ড ওয়াইফ। এটা হয় না। কেন হয় না? কলেজে সবাই জানে আমি অবিবাহিত। এখন জানবে তুমি বিবাহিত। সবাই ভাববে আমি মিথ্যেবাদী। ভাববে না? আমরা আমাদের ব্যক্তিগত কারণে আমাদের বিয়ের ব্যাপারটা সবার আড়ালে রেখেছি। কেন রেখেছি এটা নিশ্চয়ই কেউ জানতে চাইবে না। এটা সম্পূর্ণই আমাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু হুঁশ, আর কোনো কথা নয়। হুট করে ব্যালকনি দিয়ে দমকা হাওয়া আসতে লাগলো। বাইরে প্রচণ্ড বাতাস বইছে, ঝড় আসার পূর্ব লক্ষণ। উনি দ্রুত গেলেন ব্যালকনির দরজা লাগানোর জন্য। উনি ব্যালকনির দরজাটা লাগিয়ে আমার দিকে এগিয়ে আসতে নিলে কারেন্ট চলে গেল। রুম জুড়ে ঘুটঘুটে অন্ধকার, কেউ কাউকে দেখতে পাচ্ছি না।
বাতাসে জানালার পর্দাগুলো উড়ছে। উনি ওনার ফোন বের করে ফ্ল্যাশ অন করলেন। উনি জানালাগুলো বন্ধ করে দিলেন। আজকে দুপুরে জেনারেটর নষ্ট হয়ে গেছে। উনি জানালাগুলো বন্ধ করে দিয়ে আমার দিকে এগিয়ে আসলেন। বাতাসের বেগ কমে গেছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়ার শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ঘড়ির কাঁটা ১২টার ঘরে পা দিতেই উনি ফোনের ফ্ল্যাশ অফ করে দিলেন। প্রায় সাথে সাথেই ঠাস ঠুস বেলুন ফাটানোর শব্দে কানে এলো। হুট করে বেলুন ফাটানোর শব্দে আমি ভয় পেয়ে গেলাম। সাথে কিছু কণ্ঠস্বর কানে ভেসে আসলো, হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া। চারিদিকে আলোয় আলোকিত হয়ে উঠল। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই, সবার হাতে রং বেরঙের বেলুন। আজকে তো আমার জন্মদিন, আমার তো মনেই ছিল না। কি অদ্ভুত ব্যাপার, নিজের জন্মদিনের কথা নিজেরই মনে নেই। পেছন থেকে কেউ একজন আমার চোখ বেঁধে দিল। আমি চোখের উপরে হাত রেখে কিছু বলতে যাব, তার আগেই কেউ একজন আমাকে পেছন থেকে কোলে তুলে নিল। আকস্মিক ঘটনায় আমি ভয়ও পেয়ে গেলাম। চমকে উঠলাম। আমার মাথা ঠেকল ওই ব্যক্তির বক্ষে। শরীর থেকে আসা মনোমুগ্ধকর মাতাল করা ঘ্রাণ আমাকে জানান দিচ্ছে ওই ব্যক্তিটা রুদ্র ছাড়া আর কেউ না। আমি ভয় পেয়ে রুদ্রর বাহুর কাছে শার্ট খামচে ধরলাম। আমি অস্থির হয়ে বলে উঠলাম, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পারবা, এখন চুপ থাকো। উনি আমাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছেন, আমি স্পষ্ট বুঝতে পারছি। উনি আমাকে একটা জায়গায় নিয়ে এসে গোল থেকে নামিয়ে দিলেন। প্রায় সাথে সাথে একটা ধমক দিয়ে বলে উঠলেন, এই তুমি কি খাওয়া দাওয়া করো না? নিজের স্বাস্থ্য দেখেছো? একটা ক্লাস 5-এর বাচ্চার ওজন তোমার থেকেও বেশি। আমি ওনার কথা শুনে গাল ফুলিয়ে বলে উঠলাম, একদম অপমান করবেন না, আমার ওজন একদম ঠিকঠাক আছে। আপনি স্লিম ফিগারে কি বোঝেন? নিজে তো দিন দিন ভুঁড়িওয়ালা হয়ে যাচ্ছেন। রিদি আপু আমাদের দুজনকে থামিয়ে দিয়ে বলেন, তোরা একটু চুপ করবি? নে রিয়া, এবার চোখের বাঁধনটা খোল। আমি গিট খোলার চেষ্টা করছি কিন্তু পারছি না। আমি গিট খুলে দেওয়ার জন্য রিদি আপুকে ডাক দিলাম, কিন্তু রিদি আপু প্রত্যুত্তর করলো না। আশেপাশে কারো সারা শব্দ পাচ্ছি না। অনেক চেষ্টা করেও গিট খুলতে সক্ষম হলাম। চোখের ওপর থেকে কাপড় সরাতে আমি হালকা ভয় পেলাম। চারিদিকে অন্ধকার, কেউ কোথাও নেই। হুট করে চারিদিকে লাইট জ্বলে উঠল। বাজি ফাটানোর মতো শব্দ কানে এলো। চারিদিকে বেলুন, রং বেরঙের লাইট দিয়ে সাজানো। ড্রয়িং রুমের মাঝখানে একটা টেবিল। টেবিলের উপরে বেশ বড় সাইজের একটা কেক। আমি অবাক হয়ে চারিদিকে দেখছি। এভাবে বাসাকে সাজালো আর কখনই বা সাজালো, আমি তো কিছুই টের পেলাম না। আমার অগোচরে এত কিছু ঘটে গেল। আমার মনোভাব হয়তো নিয়াম ভাইয়া বুঝতে পারলো। নিয়াম ভাইয়া হালকা হেসে বলে, এসব কিছু তোমার বর মহাশয় করেছেন, আমরা তো শুধু সাহায্য করেছি। সেই সন্ধ্যা থেকে ডেকোরেশন করা হচ্ছে। আশ্চর্যজনকভাবে আজকে সন্ধ্যা থেকে আমি একবারের জন্য রুম থেকে বের হইনি। আমি রুদ্রর দিকে তাকালাম। রুদ্রর ঠোঁটের কোণে ঝুলে আছে অমায়িক হাসি। এই হাসিটা দেখার জন্য আমি এক জনম পার করে দিতে পারি। সকাল 9টা বাজে। কলিং বেলের কর্কশ আওয়াজে ঘুমটা ভেঙে গেল। গতকাল কেক কাটা, বার্থডে সেলিব্রেশন, খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে রাত 3টার দিকে ঘুমানোর জন্য সবাই সবার জন্য বরাদ্দকৃত রুমে গিয়েছিল। এত রাত অবধি জেগে থাকার জন্যই হয়তো এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। কলিং বেলের আওয়াজটা আমার বিরক্ত লাগছে। বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালাম। এলোমেলো চুলগুলো হাত দিয়ে খোপা করে মাথায় ওড়না দিয়ে ভালো করে ঘোমটা দিয়ে নিলাম। ড্রয়িং রুমে এসে আশেপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি দরজা খোলার জন্য এগিয়ে গেলাম। দরজা খুলতেই দরজার সামনে দুইটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার ভ্রু কুঁচকে। ছেলে দুটোকে আমি চিনি না, আগে কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না। মামুনিদের আত্মীয় হলে তো আমি চিনতাম। ছেলে দুটো আমাকে দেখে সালাম দিল, আসসালাম আলাইকুম ভাবি। আমি চমকে ছেলে দুটোর দিকে তাকালাম। এর আগে কেউ কখনো আমাকে ভাবি ডাকেনি। আমি একটু বিব্রত হলাম, তবু হালকা হেসে বললাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাবি? আশ্চর্যজনকভাবে ছেলে দুটো যা বলছে দুজনে একসাথে। যমজ ভাইদের মতো। না না, যমজ ভাইয়েরা তো আর একসাথে কথা বলে না। মনে হচ্ছে আমি ওনাদের টিচার আর ওনারা আমার স্টুডেন্ট। আমি কিছু বলার সাথে সাথে উত্তর না দিলে ওনাদের কান ধরে দাঁড় করিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা আমাকে ভাবি ডাকছেন কেন? আমরা কি পূর্ব পরিচিত? আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? না ভাবি, আজকে আমাদের প্রথম দেখা হলো ভাবি। ভাবি আমরা রুদ্রর ফ্রেন্ড। ওনাদের কথা বলার স্টাইল দেখে অবাক হচ্ছি। প্রতি লাইনে লাইনে ভাবি ডাকছে, অতিভক্তি চোরের লক্ষণ। আজকে রুদ্রর ফ্রেন্ড আসবে, আমাকে তো রুদ্র আগে বলেনি। আপনারা যে আসবেন, রুদ্র তো আমাকে কিছু বলেনি। রুদ্র কি জানে না আপনারা আজকে আসবেন? না, আমরা রুদ্রকে না বলে এসেছি। আমরা রুদ্রকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা এয়ারপোর্ট থেকে এখানে চলে এসেছি। আমরা রুদ্রর বন্ধু হওয়া সত্ত্বেও আপনি আমাদের চেনেন না, কারণ আমরা এতদিন দেশে ছিলাম না। রুদ্রর বন্ধুদের পেছনে এসে একটা মেয়ে দাঁড়ালো। মেয়েটাকে দেখে আমি চমকে উঠলাম। মেয়েটা দেখতে হুবহু অরিয়াপুর মতো।
হ্যালোসিলেশন হচ্ছে। রুদ্র দুই বন্ধুর পেছনে অরি আপু ছিল না, কিন্তু আমি স্পষ্ট অরি আপুকেই দেখেছিলাম। অরি আপুর ঠোঁটের কোণে ছিল আলতো হাসি। সবটাই হ্যালোসিলেশন। এরকম অদ্ভুত একটা কাণ্ড আমার সাথে ঘটেছে। মাথার যন্ত্রণা এক সাইড ছিঁড়ে যাচ্ছে, কি অসহ্যকর অনুভূতি। চুল টেনে ধরে চোখ বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে উঠল অরি আপুর মুখটা। আমি ঝটপট চোখ খুলে ফেললাম। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এমন অদ্ভুত অনুভূতি কেন হচ্ছে? সব জায়গায় অরি আপুকে দেখতে পাচ্ছি। রুদ্র হাসতে হাসতে রুমে আসলো। আমার পায়ের কাছটায় উনি বসলেন। আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলেন, তুমি তখন এভাবে চলে এলে কেন? আমি ওনার প্রশ্নের জবাব না দিয়ে বললাম, আপনি জানেন হাসলে আপনাকে কতটা সুন্দর লাগে? কিন্তু আপনি তো হাসেন না, যেন হাসলে আপনাকে টাকা দিতে হবে। আপনি কি জানেন আপনার হাসি মুখটা দেখার জন্য আমি চাতক পাখির ন্যায় অপেক্ষা করি? এই তুমি এভাবে কথা বলছো কেন? তোমার কি হয়েছে? শরীর খারাপ লাগছে? জ্বর আসছে নাকি? আমি মাথা নাড়িয়ে না বললাম। মনে হলো না উনি আমার কথা বিশ্বাস করেছেন। আমাকে একদম মিথ্যা বলার চেষ্টা করবে না। তোমাকে দেখে আমার একদম ঠিক লাগছে না। তোমার কি মাথা ব্যথা করছে? ওনার কথা শুনে আমি আলতো হাসলাম। ওনার কাছ থেকে আমি কিছু লুকাতে পারি না। আমি মুখ ফুটে না বললে উনি আমার সব সমস্যার কথা বুঝে যান। আমার মুখ দেখেই বুঝে যান আমার কি প্রয়োজন। মেডিসিন খেয়েছো? না। তা খাবেন কেন? আপনার তো মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই। আপনি তো এলিয়েন। উনি রাগে গজগজ করতে করতে গিয়ে মেডিসিন নিয়ে আসলেন। পানির গ্লাসটা আমার হাতে ধরিয়ে দিলেন। ম্যাডামের সব দিকে খেয়াল আছে, শুধু নিজের দিকে খেয়াল নেই। আমি আলতো হেসে বললাম, আমার খেয়াল রাখার জন্য আপনি আছেন তো? যখন আমি থাকবো না তখন কি করবেন? আমি ওনার ঠোঁটের উপরে আঙুল রেখে চুপ করিয়ে দিলাম। হুশ, এমন কথা আর বলবেন না। আপনি হিনা আমি নিজেকে কখনো কল্পনা করতেও পারি না। সেই দিন যেন কখনো না আসে। আল্লাহ যেন আপনার আগে আমার মৃত্যু দেন। রাগে ওনার চোখ মুখ লাল হয়ে গেছে। উনি পেন কিলারটা আমার মুখে ঠুসে দিলেন। হাত থেকে টান দিয়ে গ্লাসটা নিয়ে নিলেন। গাল চেপে ধরে আমাকে পানি খাইয়ে দিলেন। আমি অবাক নয়নে ওনার কার্যকলাপ দেখে যাচ্ছি। উনি হঠাৎ এত রেগে গেলেন কেন? সেটা আমার বোধগম্য হচ্ছে না। পরক্ষণেই মনে পড়ল আমি একটু আগে মৃত্যুর কথা বলেছিলাম। এটার জন্যই উনি এত রেগে গেছেন। আমার ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি ফুটে উঠল। উনি চলে যেতে নিলে আমি ওনার হাত টেনে ধরে বিছানায় বসিয়ে দিলাম। উনি বিছানায় বসতেই আমি ওনার বুকে মাথা রাখলাম। ওনার হাতটা আমার মাথার উপরে রাখলাম। একটু মাথায় হাত বুলিয়ে দেবেন? মাথা প্রচণ্ড ব্যথা করছে, দিন না একটু বিলি কেটে। উনি এক হাতে আমাকে জড়িয়ে ধরে আর এক হাতে মাথায় বিলি কেটে দিচ্ছেন। আমি আবেশে ওনাকে দুই হাতে জড়িয়ে ধরলাম। উনি কপালে পরপর ৩টা চুমু খেলেন। গালে আলতো করে ছুঁয়ে দিতে দিতে বললেন, আমি নিজের অনুভূতি প্রকাশে বরাবরই ব্যর্থ। নিজের অনুভূতিগুলো আমি কখনোই গুছিয়ে অন্য কারোর সামনে প্রকাশ করতে পারি না, তাই কেউ আমার অনুভূতি বুঝতেও পারে না। তুমিও আমার অনুভূতি বুঝতে ব্যর্থ। তোমার মুখ থেকে মৃত্যুর কথা শুনলে আমার বক্ষস্থলে চিনচিনে ব্যথা হয়। মনে অদ্ভুত ভয়ের অনুভূতি হয়, আমি তোমাকে হারাতে পারবো না। তোমার থেকে একটুখানি দূরত্বও যে আমার সহ্য হয় না। ওনার কথাগুলো শুনে আমার বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে। আমি কি সত্যিই ওনার অনুভূতি বুঝতে ব্যর্থ? ওনাকে বুঝতে দিলাম না যে আমি সজাগ। এসব ভাবতে ভাবতে একসময় ওনার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে আর ওনাকে পেলাম না। এলোমেলো চুলগুলো খোপা করতে করতে ওয়াশরুমে ঢুকে গেলাম। হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। রিসেপশন উপলক্ষে আমার এবং রুদ্রর অনেক রিলেটিভই বাসায় এসছে, তাই নিজেকে একটু ঠিকঠাক করে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই কেউ একজন ফটাফট মুখে মিষ্টি ঢুকিয়ে দিল। মুখের মিষ্টিটুকু গিলে চোখ তুলে তাকাতে না তাকাতেই আর একটা মিষ্টি ঢুকিয়ে দিল আমার সামনে থাকা ব্যক্তিটা। আমার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে নীলান ভাইয়া। আমাকে ওনার দিকে চোখ বড় বড় করে তাকাতেই বলে উঠলেন, নিজের বিয়ের মিষ্টি খাও। তুমি বিয়ের কোণে, তুমি মিষ্টি মুখ না করলে তো মিষ্টি মুখের অনুষ্ঠানটা ইনকমপ্লিট থেকে যাবে। ইলান ভাইয়ার কথা শুনে আমার গলায় মিষ্টি আটকে গেল। আমি কাশতে শুরু করলাম। ইলান ভাইয়ার আম্মু আমার দিকে দ্রুত এক গ্লাস পানি বাড়িয়ে দিলেন। পানি দিয়ে উনি আমার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। আমার কাশি থামতে আন্টি ইলান ভাইয়ার কান টেনে ধরেন, তোর বাদরের মতো স্বভাব কোনো দিনও যাবে না, তাই না? এভাবে কেউ মিষ্টি খাওয়ায়? হুট হাট এভাবে কাউকে খাওয়াতে নেই, জানিস না? উফ আম্মু ছাড়ো তো। রিয়া তো অবাক হয়ে গিয়েছিল, তাই গলায় মিষ্টি আটকে গিয়েছিল। এখন তো রিয়ার অবাক হওয়ার দিন। রিয়া মিনিটে মিনিটে ঝটকা খাবে। রুনা আপু সোফায় বসেছিলেন। উনি চিৎকার দিয়ে বলে উঠলেন, আম্মু জোরে টেনে ধরো কান, পারলে কানটা টেনে ছিঁড়ে ফেলো। এই গরিলাটা আবার খাবার নিয়ে আমার উপরে কি অত্যাচারটা না করে। পড়ার টেবিলে বসে কলম ঘোরাচ্ছি আর ভাবছি। অ্যাট লাস্ট নিজের মনস্থির করে ফেললাম, এখন থেকে আমিও ওনার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করব। ওনার ভালো লাগা খারাপ লাগা সব অনুভূতি বোঝার চেষ্টা করব। ওনার ডায়েরির ছেঁড়া এক অংশ পাতায় পড়েছিলাম। ওনার প্রেয়সী লাল পাড়ের সাদা শাড়ি পরে এসে ওনার সামনে দাঁড়াবে। হাতে থাকবে এক মুঠো লাল রঙের কাচের চুড়ি। এলোমেলো চুলে ওনার সামনে এসে দাঁড়াবে।
উনি নিজের হাতে খোঁপা করে দিয়ে খোঁপায় বেলি ফুলের মালা জড়িয়ে দেবে। উনি নিজে হাতে আলতা পরিয়ে দেবেন। ওনার প্রেয়সীর রক্তিম গালজোড়ায় চুমু এঁকে দেবেন। উনি কখনো ওনার এই ইচ্ছেগুলো আমাকে বলেননি। কারণ উনি জানেন আমার শাড়ি পরতে ভালো লাগে না। বিয়ের পর থেকে তেমন একটা শাড়ি পরা হয়নি। আলতা পরতে আমার বেশ ভালো লাগে। উনি আমার প্রিয় অপ্রিয় জিনিসের এত খেয়াল রাখেন। আমারও উচিত ওনার অনুভূতিগুলোর খেয়াল রাখা। ওনার খুশির জন্য একদিন না হয় নিজের খারাপ লাগা সরিয়ে এক সাইডে রেখে দিলাম। বাগান থেকে এক মুঠো বেলি ফুল নিয়ে এলাম। বেলি ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে মালা গেঁথে নিলাম। কাবার থেকে লাল পাড়ের সাদা শাড়ি বের করে নিলাম। এই শাড়িটা ত্রয়ী আমাকে গিফট করেছিল। ওনার মনের মতো করে আজকে নিজেকে সজ্জিত করে নিলাম। এখন অপেক্ষা ওনার আসার শব্দ শুনে ব্যালকানিতে চলে এলাম। আমি জানি উনি ফ্রেশ হয়ে আমার খোঁজে এই ব্যালকানিতেই আসবেন। অল্প কিছুক্ষণ পরেই নিজের কাঁধে রুদ্র ছোঁয়া পেলাম। হুট করে লজ্জায় আমায় ঘিরে ধরল। লজ্জায় ওনার দিকে তাকাতে পারছি না। লজ্জায় মাথা নিচু করে ওনার দিকে ফিরলাম। ওনার দিকে আলতা বাড়িয়ে দিলাম। উনি আমাকে দেখে অবাক হয়েছেন ঠিকই, হয়তো বুঝতে পেরেছেন আমি ওনার ডায়েরির অংশ বিশেষ পড়ে নিয়েছি। উনি ফ্লোরে বসে পড়লেন। ওনার সাথে সাথে আমিও বসে পড়লাম। উনি মনোযোগ দিয়ে আলতা পরিয়ে দিচ্ছেন। মৃদু বাতাস বইছে। বাতাসে ওনার চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। উনি খুব সুন্দর করে হাতে পায়ে আলতা পরিয়ে দিলেন। আমি ওনার দিকে বেলি ফুলের মালাটা এগিয়ে দিলাম। কিন্তু উনি নিলেন না, বরং উনি আমার খুব কাছে চলে এলেন। পরপর দুটো চুমু খেলেন কপালে। উনি সরে গেলেন না। আমাকে দুই হাতে আগলে নিলেন, কানের কাছে ফিসফিস করে বললেন, তোমাকে যদি একটু ভালোবাসি তাহলে কি খুব বেশি অন্যায় হয়ে যাবে? আমার আলতো স্পর্শ যদি তোমার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আমি ওনার কথার প্রত্যুত্তর করলাম না, বরং লজ্জাবতী গাছের ন্যায় ওনার বুকে মুখ গুজে দিলাম। উনি আলতো হেসে আমাকে কোলে তুলে নিলেন, আমাকে বিছানায় শুইয়ে দিলেন। লাইট অফ করে দিয়ে আমার কানে ফিসফিস করে বার কয়েকবার বললেন, ভালোবাসি। আমি আবেশে চোখ বন্ধ করে নিলাম, দুই হাতে খামচে ধরলাম ওনার টি শার্ট।